মিউজিক ইন্ডাস্ট্রির নামকরা এক গায়িকা সফলতার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে নিজেরই অজান্তে হয়েছে নাম না জানা কত শত্রু। হঠাৎ এক সকালে লেক ভিউয়ের অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটের সোফার উপরই তার মৃতদেহ পাওয়া যায়। ফ্ল্যাটের সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল, আর কাউকে তার ফ্ল্যাটে আসতেও দেখা যায়নি। প্রশ্ন হলো, তাহলে তার খুনটা করলো কে? পুলিশ রহস্যময় এই খুনের তদন্ত করতে গেলে দেখে খুনের মতো গায়িকার জীবনটাও ছিল রহস্যে ঘেরা। এত রহস্যের আড়ালে আসল খুনিকে খুঁজে বের করার তদন্তে নামলে শুরু হয় একের পর এক রহস্যময় আত্মহনন। এমনই এক মার্ডার মিস্ট্রি আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব কোলাই, যার অর্থ খুন। মাদ্রাজের লেক ভিউ গার্ডেনের এই বিশাল অ্যাপার্টমেন্টগুলোতে সেলিব্রিটি নয়তো বড় বড় বিজনেসম্যানরা ভাড়া থাকে। মেঘালা নামের এই হাউসমেট লেক ভিউ অ্যাপার্টমেন্টগুলোর একটা ফ্ল্যাটে কাজ করে। একদিন সকালে সে ফ্ল্যাটে ঢুকে কিছু একটা দেখি চিৎকার করে ওঠে। তার চিৎকারে অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড পুলিশের ইমার্জেন্সি নম্বরে কল দেয়। এই ফ্ল্যাটে যে থাকে তার নাম লাইলা। লাইলা একজন ভয়েস অফ ইন্ডিয়ার বিজেতা এবং সবেমাত্র মডেলিং এ নিজের ক্যারিয়ার শুরু করেছে। কিন্তু 6 মাস আগে লাইলা যখন এই শহরে এসেছিল তখন তার একমাত্র স্বপ্ন ছিল দেশের নাম করা গায়িকা হবে। সেজন্যই লাইলা ভয়েস অফ ইন্ডিয়া কন্টেস্টে পার্টিসিপেট করে। কিন্তু লাইলা কেন মডেলিং কে পেশা হিসেবে নিল আর কেনই বা সে খুন হলো সেটা বের করতে হলে আগে আমাদের লাইলা সম্পর্কে জানতে হবে। সিকিউরিটি গার্ড ইনফর্ম করার কিছুক্ষণের মধ্যেই সেখানে ফরেন্সিক এক্সপার্ট চলে আসে। পুলিশ এসে মার্ডার স্পট আর ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে দেয়। পুলিশের ডিআইজি এসে সান্ধিয়া নামের এক লেডি পুলিশ অফিসারকে বলে, বিনায়কের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। সান্ধিয়া ডিআইজি কে বলে, মনে হচ্ছে মেয়েটাকে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসলেই বাকি সব জানা যাবে। ক্রাইম সিন দেখে মনে হচ্ছে কেউ চুরির জন্য এসেছিল। ডিআইজি জিজ্ঞেস করে, জীবিত অবস্থায় শেষবার ওকে কে দেখেছিল? সান্ধিয়া জানায় ওর বয়ফ্রেন্ড সতীশ, আর এই সতীশ হাইকোর্টের জজ লক্ষ্মী দেবীর ছেলে। ডিআইজি বলে, 2 সপ্তাহের মধ্যেই আমার ট্রান্সফার হবে। আমি চাই তার আগেই কেসটা সলভ করো। হাই প্রোফাইল এই কেসে সবসময় মিডিয়ার নজর থাকবে, তাই খুব সাবধানে সমাধান করার চেষ্টা করো। তুমি এক কাজ করো, এই কেস আমি বিনায়ককে দিচ্ছি, তুমি তার সাথে কাজ করো। সান্ধিয়া বলে, স্যার, বিনায়ক স্যারের মানসিক অবস্থা এখন অনেক খারাপ। আমার মনে হয় না সে এখন কোনো কেসে কাজ করতে রাজি হবে। বিনায়ক খুবই চালাক অফিসার। এই 15 বছরের ক্যারিয়ারে সে প্রায় 200টা মার্ডার কেস সলভ করেছে। সান্ধিয়া তার আন্ডারে ট্রেনিং করত। বিনায়ক শিখিয়েছিল পারফেক্ট মার্ডার বলে কিছুই নেই। প্রতিটা খুনি কোনো না কোনো ভুল অবশ্যই করবে। সেই ভুলটাকে খুঁজে বের করতে হবে। খুনের মোটিভ কি সেটা জানার চেষ্টা করো, তারপর খুনিকে খুঁজে বের করো। সান্ধিয়া বিনায়কের সাথে দেখা করতে আসে। সান্ধিয়া বলে, স্যার, এটাই আমার প্রথম কেস, আর এটা হাই প্রোফাইল মার্ডার কেস, তাই আপনি আমাকে হেল্প করলে আমার জন্য সুবিধা হতো। বিনায়ক বলে, দেখো, আমি নিজেই পারিবারিকভাবে অনেক মানসিক চাপে আছি, তাই আমাকে আর এসবের মাঝে জড়িও না। বিনায়ক এবং সান্ধিয়া হাসপাতালে আসলে তার স্ত্রী বলে, আমি তোমাকে 5:30টায় আসতে বলেছি, আর এখন 6:30 বাজে। বিনায়ককে সেলফিশ বলে তার স্ত্রী সেখান থেকে চলে যায়। হাসপাতালের বেডে বিনায়কের মেয়ে শুয়ে আছে। সান্ধিয়া বলে, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, সেদিনের অ্যাক্সিডেন্টে আপনার কোনো দোষ ছিল না। বিনায়ক মন খারাপ করে বলে, আমার মেয়েটা সেদিন বাইরে যেতে চাচ্ছিল না। সেদিন ভয়েস অফ ইন্ডিয়ার ফাইনাল শো ছিল, সেটা দেখার জন্য বাসায় থাকতে চাচ্ছিল। সান্ধিয়া বলে, স্যার, যার খুন হয়েছে সেই মেয়েটার নাম লায়লা। সে ভয়েস অফ ইন্ডিয়ার শোতে ফার্স্ট হয়েছিল। এই ফাইলের 3 নম্বর ছবিটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। সান্ধিয়া ফাইল রেখে সেখান থেকে চলে যায়। সান্ধিয়া যাবার পর বিনায়ক কেসের ফাইলটা দেখছিল। হঠাৎ তার চোখ যায় লাইলার হাতে একটা ট্যাটুর উপরে। সেই ট্যাটুতে চাঁদ, তারা আর সূর্যের ছবি ছিল। একদিন রাতে বিনায়ক তার মেয়েকে নিয়ে ড্রাইভে বের হয়, কারণ পরের দিন তার মেয়ে হোস্টেলে চলে যাবে। কিন্তু মেয়ে চাচ্ছিল আজ সে ভয়েস অফ ইন্ডিয়ার ফাইনাল শো দেখবে, তাই সে কিছুটা রেগেছিল। বিনায়ক মেয়েকে বুঝিয়ে তার রাগ ভাঙাচ্ছিল। হঠাৎই সামনে থেকে আসা এক ট্রাকের চাকা খুলে যায়, আর সেই চাকা সোজা এসে বিনায়কের গাড়ির গ্লাসে লাগে। গাড়ি উল্টে যেতেই ট্রাক এসে গাড়িতে সজোরে ধাক্কা দিলে বিনায়কের গাড়িটা দূরে ছিটকে গিয়ে পড়ে। এই অ্যাক্সিডেন্টে বিনায়কের মেয়ে কোমায় চলে যায়, আর এরপর থেকেই বিনায়ক মানসিক অশান্তিতে ভুগতে থাকে। আইপিএস অফিসার মনসুর আলী সান্ধিয়াকে টিটকারি করে বলে, কই তোমার বিনায়ক স্যার আসলো না? সান্ধিয়া বলে, বিনায়ক স্যারের অবস্থা আপনিও জানেন। আমি কেসে তদন্ত শুরু করেছি। অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ গুলো নিয়ে এসেছি। মেয়েটা 2 মাস আগে মাদ্রাজে এসেছিল। ঠিক সে সময় সেখানে বিনায়ক এসে বলে, এই
কেসে আমি সান্ধিয়াকে সাহায্য করব। মনসুর বলে, তোমাদের ব্যাপারটা কিন্তু মনে রেখো, সময় মাত্র 1 সপ্তাহ। মনসুর অফিস থেকে বের হতেই সান্ধিয়া বিনায়ককে বলে, স্যার, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী লায়লাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। কেউ পেছন থেকে লায়লার স্কার্ফ দিয়ে গলা পেঁচিয়ে ধরেছিল। রাত 11টা থেকে মাঝরাতের এই সময়ের মধ্যে লায়লার খুন হয়েছে। কাজের মেয়ে মেঘালা সবার প্রথমে লাশ দেখে সিকিউরিটি গার্ডকে ডাকে। সান্ধিয়া মেঘালাকে জিজ্ঞেস করলে সে জানায় তার কাছে বাসায় একটা চাবি থাকতো। সান্ধিয়া বলে, গতকাল রাতে কে কে এসেছিল? মেঘালা বলে, লাইলা ম্যাম আমাকে বলেছিল সাদা ড্রেসটা আয়রন করতে। ড্রেস আয়রন শেষে ফিরে এসে দেখি ম্যাডাম কিসের যেন ওষুধ খাচ্ছে। জিজ্ঞেস করলে বলে মাথা ব্যথা করছে। আমি বললাম তা হেড মাসাজ করে দিই। লাইলা ম্যাম বলে, না, দেরি হয়ে যাবে, এখনই চলে আসবে। সান্ধিয়া জিজ্ঞেস করে সে কে ছিল? মেঘালা বলে তার নাম সতীশ, ম্যাডামের বয়ফ্রেন্ড। সেখান থেকে সান্ধিয়া বিচারক লক্ষ্মী দেবীর বাসায় আসে। সতীশ লক্ষ্মী দেবীর একমাত্র ছেলে। সতীশও খুব ভালো গান গায়। একদিন নাইট ক্লাবে গান গাওয়ার সময় সতীশ লাইলাকে দেখে চিনতে পারে। সতীশ লাইলাকে নিজের নম্বর দিয়ে বলে, আমি একটা অ্যালবাম করছি, তুমি চাইলে আমার অ্যালবামে গান গাইতে পারো। লাইলা পরের দিনই সতীশের অ্যালবামে কাজ শুরু করে। একসাথে কাজ করতে করতেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। লাইলার খুনের রাতে তারা দুইজন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেখানেই সতীশ লাইলাকে প্রপোজ করলে লাইলাও সতীশের প্রস্তাবে রাজি হয়ে যায়। সান্ধিয়া সতীশকে বলে, লাইলার বাসা থেকে তুমি কখন বের হয়েছিল? সতীশ বলে 11টা থেকে 11:15 মধ্যে। সান্ধিয়া বলে, কিন্তু তোমার কার লাইলার বাসায় পার্কিং করা ছিল কেন? সতীশ জানায়, আমার গাড়িতে একটু সমস্যা ছিল, তাই গাড়ি সেখানে রেখে ক্যাব বুক করেছিলাম। কিন্তু যখন ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম তখনই লাইলার ফ্ল্যাটের ভিতর থেকে একটা চিৎকার শুনে দৌড়ে সেখানে যাই। আমি দরজায় নক করলে লাইলা ভিতর থেকে বলে, কিছু হয়নি সতীশ, আমি একটা ছায়া দেখে ভয় পেয়েছিলাম, তুমি বাসায় যাও। ভিতর থেকে লাইলার কথা শুনে আমি চলে আসি। তখন সিকিউরিটি গার্ড আমার সাথেই ছিল। সান্ধিয়া জিজ্ঞেস করে, আপনার কি কাউকে সন্দেহ হয়? সতীশ বলে, অর্জুন নামের এক ফটোগ্রাফারের সাথে লাইলার ভালো বন্ধুত্ব ছিল, তার মাধ্যমেই লাইলা মাদ্রাজের মডেলিং জগতে এসেছিল। জিজ্ঞাসাবাদ শেষে সান্ধিয়া চলে যাওয়ার সময় লক্ষ্মী দেবী বলে, তোমরা এখানে কেন? সান্ধিয়া জানায়, একটা খুনে তদন্ত করতে এসেছিলাম। লক্ষ্মী বলে, পরের বার এখানে আসলে তদন্তের প্রয়োজনীয় কাগজ নিয়ে তারপর আসবে। সান্ধিয়া লেক ভিউ অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড মুথুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মেঘালার চিৎকার শুনে আমি ফ্ল্যাটে গিয়ে দেখি লাইলা ম্যাডামের লাশ পড়ে আছে। সান্ধিয়া বলে, তুমি লাইলাকে শেষবার কখন দেখেছিলে? মুথু জানায়, 10:30টায় লাইলা আর সতীশ এসেছিল। তারপর 11টার দিকে সতীশ স্যার এসে গাড়ির চাবি দিয়ে বলে, কাল সকালে একজন মেকানিক আসবে, চাবিটা যেন তাকে দিয়ে দিই। তখনই লাইলা ম্যাডামের চিৎকার শুনে আমরা তার ফ্ল্যাটের দিকে যাই। ভেতর থেকে লাইলা ম্যাডাম বলে, আমি ঠিক আছি। সেটা শুনে সতীশ স্যার চলে যায়, কিন্তু তার গলা শুনে আমার কেমন যেন সন্দেহ হয়। তাই আমি আবারও দরজার কাছে গিয়ে কান পাতলে একটা ছেলের কণ্ঠ শুনতে পাই। সে হিন্দিতে কিছু বলছিল, তবে আমি তার কথা বুঝতে পারিনি। তাই পরে কাজে ফিরে আসি। সান্ধিয়া জিজ্ঞেস করে, লোকটাকে তুমি বের হতে দেখেছিলে? মুথু বলে, লোকটা তো বেরই হয়নি। সান্ধিয়া বলে, এটা কিভাবে সম্ভব? রুমের ভেতর থেকে একটা লোক কিভাবে গায়েব হয়ে গেল? সে হয়তো পাশের ফায়ার এক্সিট ডোর দিয়ে এসেছিল। মুথু বলে, ওই দরজা শুধু ভেতর থেকে খোলা যায়, আর দরজা খুলে ফায়ার অ্যালার্ম বাজবে, তাহলে আমি অবশ্যই টের পেতাম। সান্ধিয়া আর বিনায়ক লাইলার অ্যাপার্টমেন্টে আসে। সেখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলে সে জানায়, সেদিন আমার ডিউটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ছিল। রেজিস্টার খাতা দেখে বিনায়ক জিজ্ঞেস করে, ম্যানেজার নামের একজন রাত 8:30টায় লাইলার বাসায় এসেছিল, তার নাম কি? গার্ড জানায়, তার নাম তো আমি জানি না, সে লাইলা ম্যামকে মাঝে মাঝে রেখে যেত, আর রেজিস্টারে নামের জায়গায় ম্যানেজার লিখত। নিজেকে লাইলার ম্যানেজার পরিচয় দেওয়া এই ছেলের নাম হলো বাবলু। বাবলু নিজেকে লাইলার ম্যানেজার বললেও লাইলা বিষয়টাকে পাত্তা দিত না। লাইলা যখন অনাথ আশ্রমে ছিল তখন বাবলুর মা লাইলাকে অনেক ভালোবাসত। বিনায়ক সান্ধিয়াকে বলে, এই বাবলুর খোঁজ পেয়েছো? সান্ধিয়া জানায়, স্যার, বাবলু শহরের কোথাও নেই, ওকে ধরার চেষ্টা চলছে। বিনায়ক ফায়ার এক্সিট ডোর খুলতেই অ্যালার্ম বেজে ওঠে। বাইরে তাকিয়ে দেখে সেখান থেকে খুব সহজেই বাইরে যাওয়া যায়। বিনায়ক সান্ধিয়াকে বলে, সন্ধ্যা 7টার সময় মেঘালা চলে যায়। 7:30টার সময় সতীশ এসে মেঘালাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। এরপর বাবলু 8:30টার সময় এসে দরজায় কলিং বেল দিলেও কাউকে না পেয়ে চলে যায়। 9টার সময় এই সিকিউরিটি গার্ডের ডিউটি শেষ হলে মুথু ডিউটিতে আসে। 10:30 সতীশ আর লাইলা রেস্টুরেন্ট থেকে ফিরে আসে। 11টার সময় সতীশ ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। তখনই লাইলার চিৎকার শোনা যায়। সতীশ জিজ্ঞেস করলে লাইলা বলে, কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু মুথু বলেছে সে ভেতরে কোনো লোকের কথা শুনেছে, কিন্তু সে কিভাবে আসলো আর খুন করে কিভাবে অ্যাপার্টমেন্ট থেকে বের হলো? ফ্ল্যাটে এসে সান্ধিয়া বলে, স্যার, লকার থেকে শুধুমাত্র কিছু কন্টেন্ট পেপার মিসিং। খুনটা যদি চুরির জন্যই হয় তাহলে আলমারি থেকে কোনো কিছু নিল না কেন? বিনায়ক লকারটা খুব ভালোভাবে দেখে বলে, এটা জোর করে খোলা সম্ভব না, শুধুমাত্র চাবি দিয়েই খোলা সম্ভব। টেবিল ল্যাম্পটা দেখিয়ে বলে, যত জোরেই আঘাত করা হোক না কেন টেবিল ল্যাম্পটা এত দূরে ছিটকে আসা সম্ভব না।
সান্ধিয়া ল্যাম্পটা হাতে নিয়ে দেখে ল্যাম্পটা অনেক ভারী, তাই টেবিল থেকে এত দূরে ছিটকে আসা সম্ভব না। বিনায়ক বলে আসলে এই সবই খুনি জেনে বুঝেই করেছে, সে আমাদেরকে ভুল পথে নেওয়ার জন্য এমন করেছে। চুরি করা সত্ত্বেও সে আলমারি থেকে কিছু নিতে পারিনি। কেন জানো? কারণ আলমারি প্লাস ড্রেস চেঞ্জিং রুমের এই জায়গাতে তখন কেউ লুকিয়েছিল, আর সে ভেতর থেকে আলমারির দরজা লক করে রেখেছিল। সান্ধিয়া বলে না স্যার, আলমারির দরজা তো খোলাই ছিল, শুধুমাত্র চাবিটা ভেতরের দিকে ছিল। বিনায়ক বলে মুথু বলেছিল খুনের সময় সে রুমের মধ্যে একজনের গলা শুনেছে, তাই না? কিন্তু না, তখন রুমের মধ্যে দুইজন ছিল, একজন লাইলাকে খুন করেছে আর একজন আলমারির মধ্যে থেকেই সেই খুন হওয়া দেখেছে। খুনি যখন আলমারি খোলার চেষ্টা করে তখন ভেতর থেকে কেউ সেটা লক করে রাখে। খুনি যাওয়ার পর সে বের হয়, তাই চাবিটা ভেতরের দিকে ছিল। সান্ধিয়া বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সে ভেতরে আসলো কিভাবে আর বেরই বা হলো কিভাবে? বিনায়ক বলে সেটা নিয়ে আমার কাছে একটা থিওরি আছে, সময় হলেই বলবো। তখনই সেখানে মেঘালা আসলে বিনায়ক তাকে জিজ্ঞেস করে তুমি কি বাবলুকে চেনো? মেঘালা জানায় 10 থেকে 11 দিন আগে বাবলু এখানে এসেছিল। আমি বাসায় ঢুকে দেখি ম্যাডাম তাকে বেরিয়ে যেতে বলছে। সেখানে কুকুরের খাবারের বাটি দেখে বিনায়ক বলে কুকুরটা কোথায়? মেঘালা জানায় ম্যাডামের কোনো কুকুর নেই, সামনের বাসায় বিনোদ নামের একটা ছেলে আছে, কুকুরটা তার, তবে ছেলেটা কিছুটা মানসিক প্রতিবন্ধী। বিনায়ক দেয়ালে লাইলার বেশ কিছু ছবি দেখে, যেই ছবিগুলোর নিচে অর্জুনের নাম লেখা। বিনায়ক সান্ধিয়াকে বলে চলো তাহলে এই ফটোগ্রাফার অর্জুনের সাথে দেখা করে আসি। একটা মডেলিং এর ফটোশুটে এসে অর্জুনের সাথে লাইলার পরিচয় হয়। ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে যায়। একদিন অর্জুন লাইলাকে একটা গোল্ড কোম্পানির মডেলিং এর কন্ট্রাক্ট অফার করে মাদ্রাজে ডাকে। লাইলার প্রথমে না বললেও 2 দিন পর সে মত বদলে মাদ্রাজে আসে। বিনায়ক আর সান্ধিয়া অর্জুনের সাথে দেখা করতে তার স্টুডিওতে যায়। সেখানে এক মেয়েকে জিজ্ঞেস করে অর্জুনের স্বভাব কেমন। মেয়েটাকে ছবি দেখিয়ে বলে এর নাম পামিলা। কয়েকদিন আগে অর্জুন একে মেরে হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু পামিলা কোনো কেস করেনি, কারণ অর্জুন মাদ্রাজের নম্বর 1 ফটোগ্রাফার, কেউ তার বিপক্ষে যেতে চায় না। 3 দিন আগে অর্জুন যখন একটা মিটিং করছিল তখন সেখানে লাইলা এসেছিল, শুধুমাত্র সেই পামিলার ব্যাপারে অর্জুনকে শাসিয়েছিল আর হুমকি দিয়েছিল অর্জুনের বাগদত্তা যে কিনা মন্ত্রীর মেয়ে লাইলা তাকে সব বলে দিবে। অর্জুন লাইলাকে বলেছিল তুমি আমার ব্যক্তিগত জীবন থেকে দূরেই থাকবে। অর্জুন আসলে সান্ধিয়া জিজ্ঞেস করে পামিলাকে নিয়ে তোমার সাথে লাইলার ঝগড়া হয়েছিল কেন? অর্জুন বলে সেটা একটা ছোটখাটো ঝগড়া। সান্ধিয়া বলে এই ছোট ঝগড়ার কারণেই পামিলার কথা যদি আপনার বাগদত্তা জেনে যেত তাহলে তো মন্ত্রীর মেয়ে হাতছাড়া হয়ে যেত, তাই না? বিনায়ক বলে লাইলাকে খুনের জন্য এই কারণটাই তো যথেষ্ট, তাই তো? অর্জুন বলে পামিলা ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তার কারণে আমার নামটাও এসবে জড়িয়ে যাচ্ছিল। আমি অন্য কাউকে বিয়ে করব শুনে একদিন সে আমার বাসায় এসে ড্রাগ নিতে শুরু করে। আমি মানা করলে আমাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। সে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করতে গেলে আমি হাত দিতেই আমার হাতে আঘাত লাগে। আমি রাগে দরজায় ধাক্কা দিলে বেসিনে গিয়ে তার মাথায় আঘাত লাগে। আমি তাকে ইচ্ছা করে মারিনি। বিনায়ক জিজ্ঞেস করে লাইলার খুনের সময় তুমি কোথায় ছিলে? অর্জুন বলে আমি তখন আমার স্টুডিওতেই ছিলাম। বিনায়ক একটা ছবি দেখিয়ে বলে তাহলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত 11টায় আপনি কোথায় গিয়েছেন আর রাত 12টায় ফিরে এসেছেন, আর 10:53 লাইলা আপনাকে কি মেসেজ করেছিল সেটা কি পড়ে শোনাবো? অর্জুন বলে সে কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছিল, তাই আমাকে মেসেজ করে পেছনের দরজা দিয়ে বাসায় যেতে বলেছিল, কিন্তু আমি যখন সেখানে যাই দেখি দরজা বন্ধ। সান্ধিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে সামনের দরজা বাদ দিয়ে লাইলা পেছনের দরজার কথা কেন বলল? অর্জুন বলে সেটা আমি জানি না, সে নিজেই মেসেজ করেছিল ব্যাক ডোর দিয়ে আসতে। দরজা বন্ধ দেখে আমি তাকে কল দিলে একটা লোকের কণ্ঠ শুনতে পাই। সান্ধিয়া বলে কিন্তু কল রেকর্ড অনুযায়ী লাইলা তো কল রিসিভই করেনি। সান্ধিয়া বিনায়ককে বলে স্যার এটা কিভাবে সম্ভব? কল রিসিভ না করলে অর্জুন কিভাবে একটা লোকের গলা শুনলো? বিনায়ক বলে অর্জুন আসলে আমাদেরকে বোকা বানাচ্ছে, তবে এটা আমাদের জন্যই ভালো। সেও নিশ্চয়ই সেদিন লাইলার ঘরেই ছিল। সান্ধিয়া বলে এটা কিভাবে সম্ভব? ব্যাকডোর তো বন্ধ ছিল, সেটা খুললে অ্যালার্ম বাজবে। বিনায়ক বলে অ্যালার্ম বন্ধ করা তেমন কোনো ব্যাপার না, হ্যামার আর বেলের মাঝে কিছু একটা রেখে দিলে অ্যালার্ম বাজবে না, কিন্তু লাইলা এটা করেনি, অন্য কেউ অর্জুনের জন্য ব্যাকডোর খুলে রেখেছিল। সান্ধিয়া বলে তাহলে অর্জুনই সেই দ্বিতীয় ব্যক্তি যে আলমারিতে লুকিয়েছিল? বিনায়ক বলে না, অর্জুন হচ্ছে তৃতীয় ব্যক্তি। সান্ধিয়া বেশ অবাক হয়ে বলে আমাকে একটু বুঝিয়ে বলেন তো, এমনিতেই এই কেস নিয়ে আমি অনেক কনফিউজ। বিনায়ক বলে কনফিউজ না, কেসটা এবার আরো ইন্টারেস্টিং হচ্ছে। লাইলার গল্পে
গল্পের আরো একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে বিনোদ। মনে আছে কাজের মেয়ে মেঘালা সামনের বাসার বিনোদের কথা বলেছিল? একদিন রাস্তা পার হওয়ার সময় বিনোদ তার কুকুরকে বাঁচাতে গিয়ে লায়লা বিনোদের হাত টেনে ধরে বিনোদকে বাঁচায়। সে বুঝতে পারে বিনোদ স্পেশাল চাইল্ড। ধীরে ধীরে তারা খুবই ভালো বন্ধু হয়ে যায়। এই বন্ধুত্বে কোনো স্বার্থ ছিল না। সান্ধিয়া আর বিনায়ক বিনোদের বাসায় আসে। সান্ধিয়া বিনোদকে জিজ্ঞেস করে, লায়লা তো তোমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড তো সব সিক্রেট শেয়ার করে, তাই না? বিনোদ বলে, একদিন আমি জিজ্ঞেস করেছিলাম সে সাতীশকে বেশি পছন্দ করে নাকি আমাকে। লায়লা বলে, আমি সাতীশের সাথে একটা অ্যালবাম নিয়ে কাজ করছি, এর থেকে বেশি কিছু না, কিন্তু তুমি আর আমি সারা জীবন বন্ধু থাকবো। তবে সাতীশ অনেক মুডি টাইপের। একদিন ওকে আমি আমার হাতে নতুন ট্যাটু দেখালে সাতীশ কেমন যেন হয়ে যায়। সে এতটা ঘাবড়ে যায় যে তার হাতের গ্লাসটাই ভেঙে যায়, তার হাত কেটে যায়, আর ঘোরের মধ্যে কারোর নাম ধরে বারবার ডাকতে থাকে। আমি ওর কাছে গিয়ে নামটা শোনার চেষ্টা করি। সান্ধিয়া জিজ্ঞেস করে, নামটা কার? বিনোদ বলে, ইয়ামিনী। বিনোদ বলে, আমি জানি লায়লাকে কে মেরেছে, বলেই সে তার ঘরের দিকে হাঁটা দেয়। সান্ধিয়া আর বিনায়কও বিনোদের রুমে আসে। বিনোদ তার রুমে গিয়ে নিজের কম্পিউটারে বসে প্রোগ্রামিং এর কোনো কাজ করতে থাকে, আর বিনায়ক বেলকনিতে দাঁড়িয়ে আশপাশটা খুব ভালো করে দেখছিল। তখনই বিনোদ তার কম্পিউটারে কারো ছবি ম্যাচ করে। বিনায়ক সান্ধিয়াকে বলে, গত এক সপ্তাহে এই লোক কোথায় গেছে, কার সাথে দেখা করেছে, সব খোঁজ বের করো। লোকটার নাম আদিত্য কৌশিক। ভয়েস অফ ইন্ডিয়ার ফাইনাল রাউন্ড শেষে আদিত্য লায়লাকে মডেলিং এর অফার দেয়, কিন্তু লায়লা বলে, মুম্বাইতে তো আমি গায়িকা হতে এসেছি। আদিত্য বলে, তুমি মডেল হলে তোমার নাম ডাক ছড়িয়ে যাবে, তাহলে খুব অল্প সময়ে তুমি বিখ্যাত গায়িকা হয়ে যাবে। আদিত্য দেওয়া ঠিকানা অনুযায়ী লায়লা নাম করা একটা মডেলিং এজেন্সিতে যায়। এজেন্সির এমডি শিল্পা বলে, মুম্বাইয়ের আকাশ অনেক সুন্দর, তাই না? তবে এর সৌন্দর্যে হারিয়ে যেও না, এটা কোনো জঙ্গলের চাইতে কম না। আর জঙ্গলের নিয়ম অনুযায়ী যেই নেকড়ে যত পুরনো হবে রাজত্ব তার, আর যে নেকড়ে নিয়ম ভাঙবে, লায়লা বলে, সে মারা যাবে। শিল্পা বলে, তুমি তো শুধু সুন্দরী না, বরং অনেক স্মার্ট, এখন গিয়ে ফটোশুটের জন্য রেডি হও। এভাবে গায়িকা হতে আসার স্বপ্ন নিয়ে মুম্বাইতে আসা লায়লা ধীরে ধীরে মডেল হয়ে যায়। এরই মাঝে আদিত্য লায়লার জন্য একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ডিল নিয়ে আসে। আদিত্য লায়লাকে ড্রিঙ্কস অফার করলে লায়লা জানায় সে ড্রিঙ্কস করে না, বলেই পানি নেয়। আদিত্য লায়লাকে বাজে প্রস্তাব দেয়। লায়লা প্রচুর অস্বস্তি বোধ করায় ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে বসে অনেক কান্না করে, তারপর নিজেকে শান্ত করে আয়নার সামনে দাঁড়িয়ে শিল্পার কথা মনে করে বলে, সে বলেছিল যদি তুমি জিততে চাও তাহলে তোমাকে স্বার্থপর হতে হবে। ওয়াশরুমে লায়লা নিজের সাথে কথা বলে। সে ভাবে এতদিন সে মানুষের ইশারায় চলেছে, এখন সে তাই করবে যেই কাজ তার মন সায় দেয়, তাতে যা হওয়ার হয়ে যায়। লায়লা ওয়াশরুম থেকে বের হয়ে আদিত্যর অফারকে মানা করে সেখান থেকে চলে আসে। বিনায়ক তার জুনিয়রকে কেস ডিটেলস বোঝাচ্ছিল, আর এই সবকিছু বিনোদ তার কম্পিউটারে বসেই দেখছিল। বিনায়ক তার জুনিয়র আনন্দকে বলে, সতীশের সাথে এই ইয়ামিনের কি সম্পর্ক সেটা খুঁজে বের করো। সেই জুনিয়র অফিসার পুরনো সমস্ত কেস রেকর্ড চেক করে, কিন্তু কোথাও কিছুই পায় না। রেকর্ড রুমের লোকটা বলে, আপনি একবার জেলে গিয়ে জেল রেকর্ডটা চেক করেন। অপরদিকে অর্জুনের কাছে একটা কল আসে। সেই আননোন কলার বলে, আমি জানি ইয়ামিনীকে কে মেরেছে, আমি ঠিকানা বলছি, তুমি ক্যাশ নিয়ে আসো। বিনায়ক সান্ধিয়াকে বলে, আমি মুম্বাইতে মডেলিং এর এজেন্ট আদির সাথে দেখা করতে যাচ্ছি। অফিসিয়ালি যেতে গেলে অনেক ঝামেলা করতে হবে, তাই আমি সাধারণ মানুষের মতোই তার সাথে দেখা করব। তুমি শুধু ওখানকার থানায় খবর দিয়ে দাও। বিনায়ক এবার মুম্বাইতে আসে। এদিকে আদি অনেক চিন্তার মাঝে আছে, কারণ তার বসকে সে মিথ্যা বলেছিল যে লায়লা এগ্রিমেন্টে সাইন করে দিয়েছে। বস ভালোভাবেই জানে আদির স্বভাব কেমন, তাই সে হুমকি দিয়েছে এই এগ্রিমেন্টে সাইন না পেলে আদির ক্যারিয়ার শেষ। সামনে এগ্রিমেন্ট পেপার আর ড্রয়ারে বন্দুক। ঠিক তখনই আদির পিএ এসে জানায় দুজন পুলিশ তার সাথে দেখা করতে এসেছে। আদি ড্রয়ারটা বন্ধ করে বিনায়কের সাথে দেখা করতে আসে। বিনায়ক বলে, 3 দিন আগে লায়লার মৃত্যু হয়েছে, আর আপনিও তখন মাদ্রাজে ছিলেন, এমনকি লায়লার বাসার পেছনের সিসিটিভি ফুটেজে আপনাকে দেখা গেছে। এই প্রমাণের ভিত্তিতে আপনাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তবে সত্যি বললে আপনাকে কোথাও যেতে হবে না। আদি জানায় 6 মাস আগে ভয়েস অফ ইন্ডিয়ার শোতে আদির সাথে লায়লার পরিচয় হয়। সেদিন সে লায়লাকে মডেলিং এজেন্সিতে যোগ হওয়ার প্রস্তাব দেয়। লায়লাও রাজি হয়ে যায়। একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লায়লাকে তাদের মডেল করতে চায়, কিন্তু খুব কম সময়ের মধ্যে লায়লা সফলতার দিকে যেতে থাকে। তবে সফলতা কারো কারোর জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। লায়লা 5 বছরের কন্ট্রাক্ট পেয়ে যায়, সাথে কারি টাকা আর জনপ্রিয়তা। একদিন একটা এগ্রিমেন্ট সাইন করার জন্য আমি লায়লাকে আমার হোটেল রুমে ডাকি। আদি লায়লাকে ড্রিঙ্কস অফার করলে লায়লা জানায় সে ড্রিঙ্কস করে না, তাই ভদ্রতার খাতিরে পানির বোতল নিয়ে বলে, আমার কাছে মনে হচ্ছে হয়তো আমি এত কিছুর যোগ্য না। আদি বলে, অত চিন্তা করো না, তবে তোমাকে কিন্তু কন্ট্রাক্টে সাইন করতে হবে, না
তাহলে আমি বিপদে পড়বো। লায়লা বলে ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে এসে বলছি। কিন্তু লায়লা ওয়াশরুম থেকে বের হয়ে জানায় সে এসবের জন্য প্রস্তুত না, বলেই বের হয়ে যায়। আদি বলে সেদিনই তার সাথে লায়লার শেষ দেখা হয়েছিল। বিনায়ক একটা ক্যাফের সিসিটিভি ফুটেজ দিয়ে বলে তাহলে লায়লার ম্যানেজার বাবলুর সাথে আপনি কেন দেখা করতে গিয়েছিলেন? আদি বলে গত 2 মাস যাবৎ আমি লায়লার সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না, আর তার কোনো খোঁজ পাচ্ছিলাম না, তাই বাবলুর মাধ্যমে লায়লার সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ লায়লা এবং বাবলুকে 1 থেকে 2 বার একসাথে দেখেছিলাম। বাবলুই আমাকে লায়লার বাসার পেছনে দরজা দিয়ে ঢুকতে বলেছিল যেন কেউ আমাকে বাসায় ঢুকতে না দেখে, আর বাবলু বাসার মেইন দরজাও খুলে রেখেছিল। কিন্তু বাসার ভিতরে গিয়ে দেখি লায়লার লাশ পড়ে আছে। বিনায়ক জিজ্ঞেস করে তাহলে আপনি পুলিশকে কেন বলেননি? আদি জানায় সে প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, তাই সেখান থেকে বের হয়ে যায়। বিনায়ক বলে দরকার হলে আপনাকে মাদ্রাজে আসতে হতে পারে, আর আমাকে না জানিয়ে শহরের বাইরে যাবেন না। এদিকে সাইবার সেলের কম্পিউটারে লায়লার বাসায় পাওয়া ফিঙ্গারপ্রিন্ট বাবলুর ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ হয়ে যায়। পুলিশ বাবলুর লোকেশন পেয়ে তাকে ধরতে আসে। এদিকে বাবলু ভয়েস চেঞ্জ করে আদিকে কল দিয়ে বলে আমার বলা লোকেশনে 10 লাখ টাকা না আনলে পুলিশকে সব সত্য বলে দিব, আর তোর জেল হবে। আদি প্রচুর ভয় পেয়ে যায়, সে বুঝে যায় সবাই তার সত্য জেনে যাবে। তাহলে কি আদি লায়লাকে খুন করেছিল? আদি বুঝে যায় সে ভয়ানক ভাবে ফেসে গেছে। ভয়ে ড্রয়ার থেকে বন্দুক বের করে নিজেকে শেষ করে দেয়। বিনায়ককে হাসপাতাল থেকে কল দিয়ে জানানো হয় তার মেয়ের অবস্থা খুবই খারাপ। হাসপাতালে এসে বিনায়ক এটাই ভাবতে থাকে সেদিন যদি সে তার মেয়েকে ড্রাইভে না নিয়ে যেত হয়তো তার মেয়ের এই অবস্থা হতো না। তখনই ডক্টর এসে জানায় আম্মুর অবস্থা ঠিক হলেও সে এখনো ক্রিটিক্যাল, যখন তখন তার কিছু একটা হয়ে যেতে পারে। যতবার তার এমন অ্যাটাক হবে তত তার যন্ত্রণা বেড়ে যাবে, তাই তাকে এখন যেতে দেওয়াই সবচেয়ে ভালো, তাহলে তার যন্ত্রণা শেষ হয়ে যাবে। ডক্টর বিনায়ককে সহমত দেওয়ার জন্য কাগজে সাইন করতে বলে বিনায়ক মানা করে দেয়। ডক্টর বলে তুমি এসব নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো, কারণ এভাবে বাঁচিয়ে রাখলে আম্মুর কষ্ট দিন দিন বাড়তেই থাকবে। অনেক ভাবার পর বিনায়ক কঠিন একটা সিদ্ধান্ত নেয়। আম্মুর মৃত্যুতে বিনায়ক একদম ভেঙে পড়ে। এদিকে বিনায়কের জিজ্ঞাসাবাদের পরে আদি নিজেকে শেষ করায় সান্ধিয়ার সিনিয়র মুখ্যম সুযোগ পেয়ে যায়, তাই সান্ধিয়াকে এই কেস বন্ধ করে অন্য কেস সলভ করতে বলে। কিন্তু সান্ধিয়া নিজের সিদ্ধান্তে অনড়, তাই সে তার টিম নিয়ে বাবলুকে গ্রেফতার করতে চায়। এদিকে বাবলু পুলিশের গাড়ির আওয়াজে বুঝে যায় তার পালানোর জায়গা নেই, তাই এক উকিলকে কল দিয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে বলে, আর কম্পিউটার থেকে সব ডেটা ডিলিট করে দেয়। সান্ধিয়া তার টিম নিয়ে বাবলুর রুমে দেখে সে তাদের জন্য অপেক্ষা করে বসে আছে, তাই সান্ধিয়া হাত করা ছুড়ে দিয়ে বলে নে তুই এবার নিজেই পড়ে নে। বিনায়কের খবরই তাকে ভেলোরের সেন্ট্রাল জেলে আসতে বলে, কারণ 12 বছর আগে ইয়ামিনী নামের এক মেয়েকে ভেলোরের ইউরোডেতে খুন করা হয়েছিল। আর অবাক করা বিষয় হলো সেই কেসের বিচারক লক্ষ্মী দেবীর আন্ডারেই ছিল। বিনায়ক আসলেই কনস্টেবল তাদেরকে রেকর্ড রুমে নিয়ে আসে। রেকর্ড রুমে নিজেদেরকে শেষ করার কেসের ফাইল থেকে ইয়ামিনীর ফাইল বের করে বলে ইয়ামিনীর বাবা তার মেয়েকে খুন করেছিল এবং পরে নিজেকেও শেষ করে দেয়। ইয়ামিনীর মার্ডার কেসের ফাইলের মধ্যে একটা কাগজ পাওয়া যায় যেখানে চাঁদ তারা সূর্য আঁকা, আর পাশেই একটা কবিতা লেখা যেটা ইয়ামিনীর বাবা মারা যাওয়ার আগে বিড়বিড় করে বলতো। ছন্দটার অর্থ চিরতরে তরুণ হৃদয়ের মধ্যে সামান্য ছলনা আর ভয় থাকে। বিনায়ক কাগজটা ছবি তুলে নেয়। আনন্দ জিজ্ঞেস করে ইয়ামিনী আর লায়লার মৃত্যুর মধ্যে সম্পর্কটা কি? বিনায়ক বলে সেটা আমি এখনো বুঝতে পারিনি। সান্ধিয়া বাবলুকে আদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বাবলু জানায় আদি তাকে লায়লার সাথে দেখা করাতে বলেছিল, এই জন্যই সে ওই দিন লায়লার বাসায় গিয়েছিল, কিন্তু দরজা বন্ধ থাকায় ফিরে আসে। সান্ধিয়া বলে তাহলে বাসার ভেতরে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল কেন? বাবলু বলে আমি তো বলিনি যে আমি কোনোদিনও লায়লার বাসায় যাইনি। তখনই সান্ধিয়াকে ডিজিপি ডাকায় সান্ধিয়া চলে যায়। একটু পর বিনায়ক এসে বাবলুকে বলে আমি জানি তুমি লায়লাকে মারোনি, কারণ তোমার মতো ধূর্ত শেয়ালের না আছে ব্রেইন আর না আছে শক্তি। তবে সেদিন তুমি খুনিকে দেখেছো, তোমার ভাগ্য ভালো ছিল কারণ তুমি আলমারির মধ্যে ছিলে, না হলে খুনি সেদিন তোমাকেও মেরে ফেলতো। তখনই বাবলুর উকিল আসায় পুলিশ বাবলুকে ছেড়ে দিতে বাধ্য হয়। সান্ধিয়া বেশ রেগে বলে স্যার আপনি ওকে কয়টা মারলেই তো ও সব সত্যি বলে দিত। বিনায়ক বলে সত্য বের করার আরো একটা পথ আছে। আমি কিছু পুলিশকে সিভিল ড্রেসে বাবলুকে ফলো করতে বলেছি, কারণ আমি নিশ্চিত ও খুনির সাথে অবশ্যই যোগাযোগ করবে, আর এই হার্ড ড্রাইভের ডেটা রিকভার হলে জানা যাবে বাবলু কার কার সাথে যোগাযোগ করেছিল। পুলিশ বাবলুর থেকে পাওয়া সব প্রমাণ ভালো করে চেক করছিল। সান্ধিয়া দেখে সতীশ লায়লাকে যে আংটি দিয়ে প্রপোজ করেছিল সেটাও বাবলুর কাছে। সান্ধিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে এই রিংটাও যেহেতু বাবলুর কাছে পাওয়া গেছে তার মানে বাবলু লায়লার বাসায় গিয়েছিল, কিন্তু দরজা লক থাকার পরও সে বাসায় ঢুকলো কিভাবে? বিনায়ক বলে ভালো করে ভেবে দেখো, বাবলু লায়লার বাসার কলিং বেল কেন বাজাবে? আসলে বাবলু তো বেল বাজায়নি, বরং সে ইমার্জেন্সি এক্সিটের কাছে গিয়ে সেন্সর অ্যালার্মে চুইংগাম লাগিয়ে অ্যালার্ম বন্ধ করে দেয় আর দরজা লক আটকে দেয় যেন দরজা অটো বন্ধ হতে না পারে।
আর দরজার বাইরে থেকে তার পেঁচিয়ে দেয় যেন দরজা বাইরে থেকে টেনে খোলা যায়। এরপর দারোয়ানকে দেখিয়ে সামনের দরজা দিয়ে বের হয়ে পেছনের দরজা দিয়ে ঢুকে, তাই কেউ বাবলুকে দেখেনি, কারণ ইমার্জেন্সি এক্সিটে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বাবলু লায়লার পাসওয়ার্ড দিয়ে লায়লার বাসার লক খুলে বাসায় ঢুকে দরজা লক করে লায়লার জন্য অপেক্ষা করছিল। দরজার বাইরে লায়লা এবং সতীশের গলার আওয়াজ পেয়ে বাবলু আলমারিতে ঢোকে আর বাইরে থেকে চাবি নিয়ে ভেতরে গিয়ে লক করে দেয়। রাতে বিনায়ক এবং সান্ধিয়া লায়লার বাসায় এসে ক্রাইম সিন পর্যবেক্ষণ করতে থাকে। সান্ধিয়া বলে, বাবলুর হার্ড ড্রাইভের ডেটা থেকে জানা গেছে সে অর্জুন এবং আদি এই দুজনের সাথেই যোগাযোগ করেছে। তার মানে এরা দুইজনই সেই রাতে এসেছিল। তাহলে বাবলু নিশ্চয়ই জানে লায়লাকে কে খুন করেছে। বিনায়ক বলে, তুমি ওই আলমারিতে দিয়ে দেখো যে চাবির ওই ছিদ্র থেকে কতখানি জায়গা ভালো করে দেখা যায়। সান্ধিয়া দেখে রান্নাঘরের তাক দেখা গেলেও পাশের দেওয়ালের কারণে আর কিছুই দেখা যায় না। বিনায়ক বলে, তাহলে বাবলুও খুন হতে দেখেনি। বাবলু প্রথমে অর্জুনকে কল দিয়েছে, এরপর আদিকে। তার মানে সে প্রথমে অর্জুনকে আসতে দেখেছে, এরপর আদিকে আসতে দেখেছে। মনস্তাত্ত্বিকদের ভাষায় এটাকে সিরিয়াল অর্ডার মেমোরি রিকল বলা হয়। মনে করা যাক সতীশ এবং লায়লা ফিরে আসার পর সতীশ কিছুক্ষণ পর গাড়ির চাবি দারোয়ানকে দিতে চায়। সেই সুযোগে অর্জুন ইমার্জেন্সি এক্সিট দিয়ে লায়লার বাসায় এসে দরজা খোলা দেখে ঢুকে পড়ে। লায়লা অর্জুনকে দেখে প্রচুর রেগে পুলিশকে কল করতে গেলেই অর্জুন এক হাত দিয়ে লায়লার গলা চেপে ধরে। লায়লা কোনো রকমে নিজেকে সরিয়ে নিলে অর্জুন এক হাত দিয়ে আর পা দিয়ে লায়লার গলায় ফাঁস দিয়ে লায়লাকে খুন করে। এরপর বাসার সবকিছু এলোমেলো করে বাসা থেকে বের হতেই যাবে, তখনই আদি বাসার দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। অর্জুন বেডরুমে দেওয়ালের পাশে লুকিয়ে পড়ে। লায়লার লাশ দেখে আদি বাবলুকে কল দেয়, কিন্তু বাবলু কল কেটে দেওয়ায় আদি রাগে হিন্দিতে কথা বলে। তখন দারোয়ান লায়লার দরজায় কান দিয়ে থাকায় সে আদির হিন্দিতে কথা বলা শুনে ফেলে। দারোয়ান যেতে আদি ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের হয়ে যায়। বিনোদ তার ক্যামেরা দিয়ে লায়লার বাসার পেছনের দরজার দিকে নজর রাখছিল। আদি বের হতেই বিনোদ আদির ছবি তুলে নেয়। আর যদি আদি খুনি হয় তাহলে অর্জুন লায়লার বাসায় এসে লায়লার কাছে ক্ষমা চায় এবং প্রমিলার কাছে সে ক্ষমা চাইবে সেটা জানায়। তখনই দরজায় শব্দ হলে লায়লা অর্জুনকে ভেতরে লুকাতে বলে। অর্জুন ভেতরে গেলে আদি এসে লায়লাকে সাইন করার জন্য অনেক অনুরোধ করলেও লায়লা যখন তার কোনো কথা শোনে না, তখন রাগে লায়লাকে খুন করে সব এলোমেলো করে সেখান থেকে বের হয়ে যায়। অর্জুন ভয়তে চুপ করে সব দেখছিল। আদিকে বের হতে দেখে বিনোদ ভাবে লায়লার কিছু হয়ে গেছে, তাই দৌড়ে লায়লার বাসার দিকে আসে। তখনই অর্জুনও বের হয়ে যায়। সান্ধিয়া বলে, তাহলে আপনার মতে বিনোদ কেন খুনি না? সেও তো খুন করতে পারে, আর খুনের উদ্দেশ্য তো হিংসাও হতে পারে। বিনায়ক বলে, না, কারণ বিনোদ খুনি হলে বাবলু অবশ্যই তার সাথে যোগাযোগের চেষ্টা করত। সান্ধিয়া বলে, তাহলে বাবলু বের হলো কিভাবে আর দরজা লক করলো কিভাবে? বিনায়ক বলে, বিনোদ আসার আগেই বাবলু টাকা চুরি করে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। আর যেহেতু ফ্রিজের বরফে মোল থাকে, একটা বরফ গায়েব ছিল, সেহেতু আমার মতে বাবলু খুব চালাকির সাথে সেন্সর বেল থেকে চুইংগাম সরিয়ে বরফের টুকরা রেখে দরজা দিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বরফ গলে যায়, ফলে ইমার্জেন্সি দরজা খোলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সান্ধিয়া বলে, তাহলে অর্জুন লায়লার খুনি? বিনায়ক বলে, হতে পারে, তবে একটা বিষয় খটকা লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে 12 বছর আগে মারা যাওয়া ইয়ামিনীর সাথে লায়লার খুনের কোনো একটা সম্পর্ক আছে। এদিকে বাবলু বের হলে পুলিশ তাকে ফলো করতে থাকে, কিন্তু বাবলু পুলিশকে ফাঁকি দিয়ে অন্য রাস্তা দিয়ে গেলে কালো ব্যাগ হাতে কেউ তাকে ফলো করতে থাকে। বাবলু তখন একটা জিমে ঢোকে। সতীশ থানায় আসলে সান্ধিয়া সতীশের সাথে বিনায়কের পরিচয় করিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? সতীশ বলে, লায়লার আপন বলতে তেমন কেউ নেই, তাই লায়লার শেষকৃত্যের দায়িত্ব সে নিতে চাচ্ছে। সান্ধিয়া বলে, ঠিক আছে, অফিসিয়াল সব তদন্ত শেষ হলেই এই বিষয়ে কি করা যায় আমি দেখব। সতীশ বলে, আমি একবার লায়লার বাসায় যেতে চাই। আসলে লায়লা তাকে সবসময় মনে করার জন্য আমাকে একটা গিটার পিক দিয়েছিল, সেটা আমি নিজের কাছেই রাখতে চাই। বিনায়ক বলে, কেস সলভ না হওয়া পর্যন্ত লায়লার বাসায় যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, আপনি এখন আসতে পারেন। সতীশ দরজার কাছে যেতেই বিনায়ক জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি ইয়ামিনী নামের কাউকে চেনেন? সতীশ বলে, না, বলেই বের হয়ে যায়। সান্ধিয়া জিজ্ঞেস করে, আপনি এমন কেন বললেন? বিনায়ক বলে, আমি দেখতে চাচ্ছিলাম সতীশ কিভাবে রিয়াক্ট করে, কিন্তু ও যেহেতু রিয়াক্ট করেনি, তাহলে হয়তো ও কাজে বিশ্বাসী, দেখা যাক এরপর ও কি করে। এদিকে কালো ব্যাগ হাতে সেই লোক জিমের ওয়াশরুমে এসে ব্যাগ রাখে। ওয়াশরুমের ভিতরে থাকা বাবলু যখনই দরজার নিচ থেকে ব্যাগটা নিতেই যাবে, তখনই লোকটা দরজায় লাথি দিলে পেছনের ফ্ল্যাশ লেগে বাবলুর মাথা ফেটে যায় আর বাবলু মারা যায়। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ এবং ফরেন্সিক টিম এসে ক্রাইম সিন অবজার্ভ করতে থাকে। সান্ধিয়া বিনায়ককে কল দিয়ে জানায় সতীশ লায়লার অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেছিল, হয়তো গিটার পিকের জন্যই। বিনায়ক বলে, নিশ্চয়ই ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। বিনায়ক তার অফিসে বসে ইয়ামিনীর বাবার লেখা ছন্দ দেখছিল। এদিকে বিনোদ তার হ্যাকিং স্কিল ব্যবহার করে বিনায়কের উপরে নজর রাখছে। হঠাৎই কম্পিউটারের মাউস একা একা নড়ে ওঠায় বিনায়ক বুঝে
বুঝে যায় বিনোদ তার উপর নজর রাখছে, তাই ক্যামেরার দিকে তাকিয়ে বিনোদকে এসব করতে মানা করে। বিনোদ ভয়ে সব বন্ধ করে দেয়। রাতে বিনায়ক আবারও লাইলার ফ্ল্যাটে এসে এই পর্যন্ত তদন্তে যা যা পেয়েছে তা নিয়ে ভাবতে থাকে। তার বারবার মনে হচ্ছে কিছু একটা তার চোখের সামনে আছে, কিন্তু সে বুঝতে পারছে না। বিনায়ক সন্দেহের লিস্টের সবাইকে নিয়ে ভাবতে থাকে। অফিসে ইয়ামিনীর বাবার লেখা ছন্দকে কেটে ওলট পালট করে ছন্দের আসল মানে বের করার চেষ্টা করছিল। বিনায়ক এই ছন্দের নতুন এক অর্থ বের করে, সেটা হলো ছোট হৃদয় ভয় পায়, যুবক ছলনা করে, চিরকাল ভিতরে থাকে। এসব ভাবতে ভাবতেই বিনায়ক তার পায়ের কাছে একটা অ্যালবাম পায়। অ্যালবামের উপরে মাই সুইট মেমোরি দেখে তার মনে পড়ে সতীশ বলেছিল সে লাইলার স্মৃতি তার কাছে রাখার জন্য লাইলার দেওয়া গিটার পিক নিতে লাইলার বাসায় একবার যেতে চায়। হঠাৎ কিছু একটা মনে হওয়ায় জলদি টিভির পেছনে গিয়ে হাতড়ে একটা পেন ড্রাইভ পায়। পরের দিন অর্জুনের বাসায় অর্জুনকে মেঝেতে পড়াবস্থায় পাওয়া যায় এবং অর্জুন আয়নায় লিখে রেখেছে আই ডিড ইট, অর্থাৎ লাইলাকে সেই খুন করেছে। অর্জুনের মুখে থেকে গ্যাজা বের হচ্ছে, ডক্টররা তাকে বাঁচানোর চেষ্টা করছে। আইজিপি মনসুর সান্ধিয়াকে বলে কেস তো ক্লোজ, কারণ অর্জুন নিজে স্বীকার করেছে সে লাইলাকে খুন করেছে। অর্জুনকে বাঁচানো সম্ভব হয় না। ডিজিপি মনসুরকে কল দিয়ে কেসের আপডেট চাইলে মনসুর বলে স্যার কেস ক্লোজ, আসল খুনি তো অর্জুনই ছিল, আগামীকাল প্রেস মিটিং করে প্রেসকে জানিয়ে দিব। রাতে বিনায়ক সতীশের বাসায় আসে। ভিতরে ঢুকে অদ্ভুত কিছু ছবি দেখে বিনায়ক বলে এই ছবিগুলো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা ছবির আলাদা কোনো গল্প আছে। দেখা যায় দেয়ালে ফ্রেম বন্দি একটা চাবির ছবি, একটা ছেঁড়া টাকার নোট, একটা ভাঙা পেন্সিল আর একটা চোখের ছবি, নিজে লেখা 1242। বিনায়ক বলে আমি আসলে গিটারের পিক নিতে এসেছিলাম। হঠাৎ হাত উল্টে বলে তা তুমি এই পিক চাচ্ছিলে নাকি এই পেন ড্রাইভ? সতীশ শয়তানি একটা হাসি দেয়। বিনায়ক বলে আমি এই খেলার অনেক পুরনো খেলোয়াড়, কেউ মিথ্যা বললে সেটা আমি খুব সহজেই ধরে ফেলি। মানুষ মিথ্যা বলতে গেলে অবচেতন মনের আসল কথাটাই বলে ফেলে। সাইকোলজির ভাষায় এটাকে ফ্রেউডিয়ান স্লিপ বলে। তুমি যখন গিটার পিকের জায়গায় গিটারিস্টিক বলেছিলে আমার তখনই তোমাকে সন্দেহ হয়। যেদিন রাতে খুন হয় সেদিন রাত 11টার সময় তুমি দারোয়ানের টেবিলের সামনে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলে। ঠিক তখনই তুমি লাইলার চিৎকার শুনতে পাও। তুমি এবং দারোয়ান দরজায় নক করো, কিন্তু লাইলা দরজা খোলেনি, কারণ ততক্ষণে তাকে কেউ খুন করে রেখে গেছে। প্রশ্ন হলো তাহলে দরজার অপর পাশ থেকে কথা বললো কে? আসলে তুমি লাইলার আগের করা রেকর্ডিং থেকে কথা কেটে অডিও করেছিলে। যদিও এটা পারফেক্ট ছিল না, কিন্তু সেটা লাইলার কণ্ঠ, সেটা দারোয়ানকে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট ছিল। আর তুমিও তোমার পক্ষে একটা সাক্ষী পেয়ে গেলে। আসলে এই সব ছিল পূর্ব পরিকল্পিত। গান শেষ হওয়ার 12 মিনিট 42 সেকেন্ড পর লাইলার ভয়েস যেন শোনা যায় তুমি সেই সিস্টেমটাই করে রেখেছিলে। প্রথমে তুমি হ্যান্ড গ্লোভস পরে লাইলাকে খুন করে বাসার সব এলোমেলো করে রাখো। লাইলার ফোন থেকে অর্জুনকে মেসেজ করে বাসা থেকে বের হয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকো। তবে একটা জিনিস ছিল যেটা তোমার প্ল্যানের বাইরে ছিল, সেটা হলো তুমি অর্জুনকে মেসেজ দিয়ে ইমার্জেন্সি এক্সিটে ঢুকতে বলো। যখন ইমার্জেন্সি এক্সিটের দরজা খুলতে যাও তখন লক্ষ্য করো কেউ আগে থেকেই ইমার্জেন্সি এক্সিটের দরজা খুলে রেখেছে। তোমার সন্দেহ হয় কেউ হয়তো বাসায় আছে যে তোমাকে খুন করতে দেখে ফেলেছে। সেই সন্দেহ ক্লিয়ার করতে তুমি থানায় আসো। বাবলুই সেই লোক জানার পর তুমি বাবলুকে ট্র্যাক করা শুরু করো আর তার পিছু নিয়ে সেদিন জিমের ওয়াশরুমে তাকে খুন করো। এরপর তোমার এমন একজনের দরকার ছিল যার ঘাড়ে তুমি 2টা খুনের দোষ চাপাতে পারবে, আর সেই বলির পাঠা হলো অর্জুন। কারণ অর্জুনের সাথে লাইলার ঝগড়া হয়েছিল, তাই তুমি খুব চালাকির সাথে দুজনের খুনের দায় অর্জুনের ঘাড়ে দাও আর আয়নায় লিখে দাও আই ডিড ইট। অর্জুন তার স্টুডিওতে এসে তোমাকে দেখে না চিনতে পারলে তুমি তাকে কৌশলে ড্রাগের ওভারডোজ দাও। পুলিশ আসার কিছুক্ষণ পর অর্জুন মারা যায় আর সবাই ভাবে অর্জুন সবাইকে মেরে ধরা পড়ার ভয়ে নিজেকে শেষ করে দিয়েছে। তবে ইয়ামিনের কেসের সাথে লাইলার কেসের কোনো মিল তো অবশ্যই নেই। তাহলে তুমিই বলো যে ইয়ামিনের সাথে লাইলার কি সম্পর্ক? লাইলা কি জেনে গিয়েছিল যে ইয়ামিনীকে তুমি খুন করেছো? সতীশ রিল্যাক্সে সোফায় বসে চিল মুডে বলে মিস্টার বিনায়ক, কাউকে খুন করার অনুভূতি এই দুনিয়ার সবচেয়ে আনন্দের কাজ, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আসলে ইয়ামিনী ছিল সতীশের ছোট বোন। একদিন তারা লুকোচুরি খেলছিল। ইয়ামিনী একটা কাঠের বড় সিন্ধুকে লুকাতে গেলে সিন্ধুকের ঢাকনা নামাতে গেলে কুণ্ডলি পড়ে সে সিন্ধুকে আটকে যায়। ইয়ামিনী প্রচুর ভয় পেয়ে তার ভাইকে ডাকতে থাকে। ইয়ামিনীর চিৎকার শুনে সতীশ বাক্সের কাছে এসে দেখে বাক্সের কুণ্ডলি লেগে গেছে। ইয়ামিনী চিৎকার করে বলছে ভাই দরজা খুলে দাও, আমার অনেক ভয় হচ্ছে, এখানে অনেক অন্ধকার। এই চিৎকার সতীশকে কেমন যেন একটা শান্তি দিচ্ছিল। তবুও সে যখনই সিন্ধুক খুলতে যাবে তখনই তার মনে হয় আচ্ছা দেখি তো ইয়ামিনী এভাবে কতক্ষণ টিকতে পারে। ইয়ামিনী চিৎকার করেই যাচ্ছিল, তার চিৎকার আমার আনন্দ আরো বাড়িয়ে দিচ্ছিল। ঠিক তখন আমি বুঝতে পারলাম আসলে ইয়ামিনীর চিৎকার না, বরং কতক্ষণ আমি নিজেকে ওই সিন্ধুকের ঢাকনাগুলা থেকে আটকাতে পারি সেই অনুভূতি আমাকে মজা দিচ্ছিল। তাই সিন্ধুকে তালা মেরে আরামে ইয়ামিনী চিৎকার শুনতে থাকি, আর সেই চিৎকার আমার কানে সুরের মতো বাজছিল। 12 ঘন্টা 42 মিনিট পর ইয়ামিনীর চিৎকার বন্ধ হয়ে যায়। জন্মের প্রথম আর দ্বিতীয় বছর আমি কিছু দেখতে পেতাম না, তখন শুনে শুনেই আশেপাশের সবকিছু অনুভব করতাম। আমার
আসল বাবা মাকে আমি কখনোই দেখিনি, তবে শুনেছি তারা নাকি প্লেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আমার জীবন একাকিত্বে ভরে গিয়েছিল। ঠিক তখন ইয়ামিনীর বাবা আমাকে অ্যাডপ্ট করে আর আমার জীবনে ইয়ামিনী আসে। ইয়ামিনী ছিল আমার সম্পূর্ণ দুনিয়া। এখনো চোখ বুঝলে ইয়ামিনীর সেই চিৎকার আমার কানে সুরের মতো বাজতে থাকে। কানে বাজা সেই সুর গুনগুন করতে থাকে। তাকে দেখে মনে হয় সে খুব শান্তিতে আছে। কি ভয়ানক ঠান্ডা মাথার খুনি। হঠাৎই সতীশ রেগে বলে, কিন্তু লাইলা আমার এই শান্তি আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। একদিন সতীশ এবং লাইলা ডিনারে গেলে সতীশের উদ্ভট আচরণ দেখে লাইলা জিজ্ঞেস করে কি হয়েছে। সেদিনই সতীশ দেখে ইয়ামিনী লাইলার দিকে রাগী নজরে তাকিয়ে আছে, অর্থাৎ সে লাইলাকে পছন্দ করছে না। এরপর একদিন লাইলা তার হাতে চাঁদ, তারা, সূর্যের ট্যাটু আঁকিয়ে সতীশকে দেখালেই সতীশের ইয়ামিনীর কথা মনে পড়ে যায়। সতীশ হঠাৎই ঘোরের মধ্যে চলে যায় আর বিড়বিড় করে ইয়ামিনীর নাম নেয়। সতীশ স্বাভাবিক হলে লাইলা জিজ্ঞেস করে, ইয়ামিনীকে তোমার গার্লফ্রেন্ড? লাইলার এই প্রশ্নই সতীশের সহ্য হয় না। সতীশের ভয় লাগে লাইলা হয়তো ইয়ামিনীর সত্য জেনে যাবে, তাই নিজের কল্পনায় এটাই মনে করে ইয়ামিনী লাইলাকে পছন্দ করছে না। ইয়ামিনী চায় না তার এবং সতীশের সিক্রেট আর কেউ জানো। সতীশের মনে হতে থাকে লাইলা যতবার ইয়ামিনী সম্পর্কে জিজ্ঞেস করবে ততবার ইয়ামিনীর আওয়াজ বন্ধ হতে থাকবে। ঠিক এই জন্যই সতীশ প্ল্যান করে প্রথমে লাইলাকে ডিনারে নিয়ে গিয়ে প্রপোজ করে রিং গিফট করে। এরপর বাসায় এসে ঠান্ডা মাথায় খুন করে। সতীশের মনে হয় লাইলাকে মারলে ইয়ামিনী আজীবন তার ভেতরেই থেকে যাবে। বিনায়ক প্রচন্ড রেগে বলে, তুই আসলে একটা সাইকো। সতীশ হেসে হেসে বলে, সাইকো তো আমরা সবাই। পরের দিন প্রেস মিটিং এ আইজি মনসুর বলে, সকল প্রমাণের ভিত্তিতে এটাই জানা গেছে অর্জুন সব খুন করেছে আর তীব্র অপরাধ বোধে এবং ধরা পড়ার ভয়তে নিজেকে শেষ করে দিয়েছে। প্রেস পাল্টা প্রশ্ন করে, একটা প্রমাণের ভিত্তিতে আপনারা নিশ্চিত হয়ে গেলেন যে অর্জুনই খুনি? মনসুর বলে, প্রেস মিটের পর সব প্রমাণের বিস্তারিত দিয়ে দেওয়া হবে। বলেই প্রেস মিট শেষ করে চলে যায়। সান্ধিয়া এই প্রেস মিট দেখে প্রচুর বিরক্ত। ঠিক তখনই বিনায়ক এসে তাকে সেই পেন ড্রাইভ দেয়। সান্ধিয়া বুঝে যায় সতীশই আসল খুনি। তাই এই পেন ড্রাইভ মনসুরকে দেখাতে গেলে জানতে পারে সে কারোর সাথে মিটিং এ আছে। সান্ধিয়া তখন অপেক্ষা করতে থাকে। মিটিং শেষ হতে অনেক সময় লাগে। দেখা যায় বিচারক লক্ষ্মী দেবী মনসুরের রুম থেকে বের হয়ে আসছে। সান্ধিয়া মনসুরকে সতীশের বিরুদ্ধে প্রমাণটা একবার শুনতে বলে। মনসুর বলে, কেবলই প্রেস মিট দিয়ে আসলাম আর এখন বলবো খুনি অন্য কেউ? আর তাছাড়াও 5 বছর পর ফাইনালি প্রমোশন পাচ্ছি। এখন তুমি চাও তোমার কথা মতো বোকামি করে সেটাও হারাবো? পেন ড্রাইভটা কোথায়? ফেলে দাও। সান্ধিয়া বের হয়ে গেলেই মনসুর সাইন করে কেস ক্লোজ করে দেয়। এদিকে বিনোদ বিনায়কের কম্পিউটার হ্যাক করে নোটিশ বোর্ডে সতীশের ছবির নিচে কিলার লেখা দেখে বুঝে যায় সতীশই লাইলাকে খুন করেছে। সান্ধিয়া বের হলে লক্ষ্মী দেবী সান্ধিয়াকে ডাকে। সান্ধিয়া বুঝে যায় লক্ষ্মী তার বিচারকের পাওয়ার খাটিয়ে কেস ক্লোজ করে দিয়েছে। এই জন্যই মনসুর সব জানা সত্ত্বেও সতীশকে গ্রেফতার করতে চাচ্ছে না। অর্থাৎ লক্ষ্মী খুব ভালো করে জানে সতীশ ছোটবেলায় ইয়ামিনীকে মেরেছিল, কারণ নিশ্চয়ই মনে আছে ইয়ামিনীর খুনের কেসের উকিল ছিল লক্ষ্মী দেবী আর সেই লাইলাকে খুন করেছে। নিজের অ্যাডপ্টেড ছেলেকে বাঁচাতে লক্ষ্মী এতটা নিচে নেমে গেছে, তাই সান্ধিয়া তার দিকে প্রচুর বিরক্তি আর রাগ নিয়ে তাকিয়ে সেখান থেকে চলে যায়। কেউ সতীশকে কল দিয়ে বলে সে জানে সতীশ লাইলাকে খুন করেছে। সতীশ যেন তার সাথে পার্কের পাশের গলিতে দেখা করে। সতীশ এসে দেখে হুডি পরা একজন দাঁড়িয়ে আছে। হুডি পরা ব্যক্তিটা আর কেউ নয় বরং বিনোদ। বিনোদ আসলে লাইলাকে ভালোবেসে ফেলেছিল আর লাইলাই ছিল তার একমাত্র কাছের বন্ধু। তাই লাইলার খুনিকে ডেকে সে নিজেই লাইলাকে ন্যায় বিচার দিতে চায়। সতীশ আসা মাত্রই বিনোদ সতীশকে গুলি করে মেরে ফেলে আর তাকে পুলিশ ধরে ফেলবে এবং লাইলাকে হারানোর কষ্ট সব মিলিয়ে সে নিজেকেও শেষ করে দেয়। কিছুক্ষণ পরই সান্ধিয়া তার টিম নিয়ে ক্রাইম স্পটে পৌঁছে যায়। সান্ধিয়া পেছনে তাকিয়ে দেখে বিনায়ক দেওয়ালের আড়ালে দাঁড়ানো। অর্থাৎ বিনায়ক ইচ্ছা করে সতীশের ছবির নিচে কিলার লিখেছিল, কারণ সে ভালো করে জানতো বিনোদ তার কম্পিউটার হ্যাক করবে আর ক্যামেরা দিয়ে নোটিশ বোর্ড দেখবে। বিনায়ক যাওয়ার সময় পেছনে তাকিয়ে তার মেয়ে এবং লাইলার আত্মাকে দেখতে পায়। অর্থাৎ ফাইনালি লাইলা ন্যায় বিচার পেল, কারণ যে যা করবে তাকে তো ভোগ করতেই হবে। বিনায়ক লাইলার সাথে ন্যায় করলেও বিনোদের সাথে কিন্তু অন্যায় করলো। তাহলে কি সতীশ ঠিক বলে গিয়েছিল আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সাইকো থাকে? এবার আসি মুভির কিছু পয়েন্টে, যেগুলো হয়তো আপনারা বুঝতে পারেননি, কারণ মুভির কিছু কিছু বিষয় ডিরেক্টর দর্শকের উপরই ছেড়ে দিয়েছে। আসলে লাইলা যেদিন খুন হয় সেদিন রাতে সতীশ কিভাবে লাইলাকে মারবে আর অর্জুনকে ফাঁসাবে এবং পেন ড্রাইভ চালিয়ে ওয়াচম্যানকে বোকা বানাবে সব প্ল্যান করে রেখেছিল। তবে সমস্যা হয় যখন বাবলু আগে থেকেই লাইলার বাসায় ঢুকে বসে থাকে। তবে বাবলু যেহেতু ড্রেস চেঞ্জ রুমে ছিল আর দেওয়ালের কারণে ড্রয়িং রুম ভালোভাবে দেখা যায় না, তাই সতীশ যে লাইলাকে মেরে বের হয়েছে এটা সে দেখেনি। বাবলু জানতো লাইলা তখনও জীবিত, কারণ একটু পরেই সে লাইলা এবং সতীশকে কথা বলতে শোনে। তবে বাবলু জানতো না এটা আসলে অডিও চলছে। সতীশ অর্জুনকে মেসেজ দিয়ে আসতে বলে পর লাইলার ফ্ল্যাটের দরজা খোলা দেখে চলে যায়। কিছুক্ষণ পর অর্জুন আসে, তবে সে লাইলার লাশ দেখে ভয়ে বের হতে গেলেই আদি আসে। এই জন্য অর্জুন লুকিয়ে পড়ে। আদি এসে লাইলার লাশ দেখে বাবলুকে কল দেয়। বাবলু কল না ধরলে আদি রাগে হিন্দিতে কথা বলে, যেটা দারোয়ান শুনে ফেলে। দারোয়ান সরতেই আদি বাসা থেকে বের হয়। আদি যেতেই অর্জুনও বের হয় আর
অর্জুনকে বের হতে দেখে বাবলু টাকা নিয়ে বের হয় আর যাওয়ার সময় ফ্ল্যাটের দরজা বন্ধ করে অ্যালার্মের ঘন্টার উপরে বরফ রেখে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। বরফ থাকায় অ্যালার্মের শব্দ হয় না, অর্থাৎ আদি বিনায়ককে সেই রাতের ব্যাপারে সত্য বলেছিল, কিন্তু অর্জুন মিথ্যা বলেছিল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।